সবার আগে আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি। এটা 2011 সালের কথা, বিধানসভার ভোট হচ্ছে। আমি আমাদের পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী হিসেবে লড়াই করছি একটি কেন্দ্রে, কলকাতায় কসবা বলে একটি কেন্দ্রে। আপনারা যারা গেছেন ওখানে বা জানেন যে কসবা এলাকায় যেখানে আমার বাড়ি সেখান থেকে কিছুটা দূরে গোটা এলাকাটা একটা হিন্দু এলাকা। গোটা বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট লিখতে গেলে একটা বড় অংশ জুড়ে হিন্দু মানুষ বসবাস করেন। একেবারে সেই তথাকথিত হিন্দু এলাকায় আজকে খারাপ লাগে দাঁড়িয়ে আজকের বাংলায় হিন্দু এলাকা মুসলমান এলাকা বলে কথা বলতে হচ্ছে। সত্যি আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে কেউ ভাবতে পারতাম না, কিন্তু আজ যেহেতু বাংলা রাজনীতিকে সেই জায়গায় আনার চেষ্টা হয়েছে, এনে ফেলেছে কিছু দল মিলে, তাই ঘটনাটা আপনাদের বলছি। গোটা হিন্দু এলাকা, তার মধ্যে একটা ছোট্ট বস্তি অঞ্চল যেখানে মুসলমান মানুষ বসবাস করে, অত্যন্ত গরিব শ্রমজীবী মানুষ, মুসলমান কতগুলো পরিবার, 12-14টা 15টা পরিবার, তারা বসবাস করে। তো একটা দিনটা রোববার ছিল, আমার মনে আছে, সকালবেলা ভোটের প্রচার চলছে। আমার পার্টির কমরেডরা, ওখানকার স্থানীয় যারা আমাদের নেতারা রয়েছেন, তাদের সঙ্গে আমি গেছি, প্রচার হচ্ছে। তো সেই বস্তির মধ্যে যা হয়, একটা জায়গায় যেখানটা কলতলা, সেখানে দাঁড়িয়ে আছি, সব মানুষজন এসছে, তাদের সাথে কথা হচ্ছে, তাদের কাছে ভোট প্রার্থনা করছি, আলোচনা হচ্ছে। এমন সময় একটি বাচ্চা মেয়ে, ছোট একটি মেয়ে, সে আসলো, এসে আমায় বললো যে আমার নানা আপনাদের দলের খুব পুরনো লোক, অনেক বছর ধরে আপনাদের দল করেছেন, কিন্তু এখন নানার শরীর খুব খারাপ, এখন ঘর থেকে বেরোতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না, কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছে, আপনি যদি একবার একটু আমার ঘর অব্দি যান। তাই আমি বললাম অবশ্যই। তাই বাচ্চারা, সে মেয়েটার সঙ্গে তার ঘর অব্দি গেলাম। ঘরের মধ্যে ঢুকলাম, বস্তির একটা ছোট্ট ঘর, অন্ধকার, সে টালির চাল, অত্যন্ত বয়স্ক মানুষ বিছানায় শুয়ে আছেন, কোনো রকমে উঠে বসলেন, মানে শরীর একেবারে প্রায় বিছানার সঙ্গে মিশে গেছে, এত দুর্বল, এত শরীর খারাপ, দেখলেই বোঝা যাচ্ছে। আমি এগিয়ে তার হাত ধরে, তাকে আমি কিছু বলবো, তার কাছে আমি তার আশীর্বাদ, তার দোয়া, তার ভালোবাসা চাইবো, ভোট চাইবো। আমি কিছু বলার আগে তিনি কাঁপা কাঁপা গলা আমায় বলতে শুরু করলেন যে বাবা, সেসব দিন তোমরা দেখোনি, 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি ভাঙা হয়েছে, গোটা দেশ জুড়ে দাঙ্গা চলেছে, আজকে এখানে দাঙ্গা হচ্ছে, কালকে ওখানে দাঙ্গা হচ্ছে, খবর আসছে। আর তখন এমন অবস্থা, প্রত্যেক দিন আমরা এখানে কাঁপছি, আর নানা রকম গুজব, উড়ো খবর উড়ে আসছে, যে কখনো শুনছি এখানে গন্ডগোল হচ্ছে, কখনো ওখানে হচ্ছে, যে কোনো সময় আমাদের বস্তিতে হামলা হবে, হামলা হলে কি হবে আমরা কেউ জানি না। চারদিকে একরকম পরিবেশ, আমরা এখানে কতগুলো সংখ্যালঘু পরিবার বাস করি, যদি চারদিক থেকে হামলা হয় আমরা কি করব, কোথায় যাব, কেউ জানে না। তেমন সময় একদিন বিকেলবেলা বস্তিতে খবর আসলো কোত্থেকে, যে আজকে সন্ধ্যের পরে আমাদের বস্তিতে অ্যাটাক হবে, বস্তিতে হামলা হবে। তো আমরা ঠিক করলাম, বস্তির মানুষেরা মিলে ঠিক করলাম, সন্ধ্যের আগে ঘরে ঢুকে, যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে আলো নিভিয়ে বসে থাকবে, কেউ বাইরে বেরোবে না, কিছু করবে না। তো সেই মতো সন্ধ্যের আগে ঘরে ঢুকে গেছি সবাই, সবকটা ঘর বন্ধ। আমার ছেলে মেয়ে তখন ছোট, তাদেরকে নিয়ে আমি, আমার বউ ঘরে বসে আছি। সময় গড়াচ্ছে, সন্ধ্যে এগোচ্ছে, রাতের দিকে যাচ্ছে, কটা বাজে ঘড়িতে বুঝতে পারছি না, ঘরে আলো জ্বালতে পারছি না, বারণ করে দেওয়া আছে, আলো জ্বালা যাবে না। এমন সময় দূর থেকে শুনলাম, মনে হলো যেন কিছু লোকের গলার আওয়াজ শোনা যাচ্ছে। আস্তে আস্তে সে আওয়াজটা বাড়তে বাড়তে বুঝতে পারলাম যে একদল লোক আমাদের বস্তির মধ্যে ঢুকে এসেছে। গলাগুলো চেনা গলা নয়, বাইরে চেঁচামেচির আওয়াজ। তো মনে মনে ভাবলাম, যে ভয়টা পাচ্ছিলাম, যে আশঙ্কাটা করছিলাম, সেটাই সত্যি হলো, বোধহয় আমাদের বস্তি এটা খেয়েছে। তখন ছেলেকে মেয়েকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছি, আমি আর আমার বউ। কিছু বুঝে ওঠার আগে আমাদের দরজায় ধাক্কা, ভেতরে কি আছেন, দরজা খুলে। তখন বাচ্চাগুলো বুঝতে পারছে না কি হয়েছে, ভেবা চাকা খেয়ে গেছে, আমি কাঁদছি, আমার বউ কাঁদছে, আমরা মুখ চাওয়াচাওয়ি করে বলা বলি করে ঠিক করলাম, এরপর যদি লোকগুলো দরজা ভেঙে ভেতরে ঢোকে, এখানেই কচুকাটা করে দেবে, তার থেকে ভালো বাচ্চাগুলোকে রেখে আমরা দরজাটা খুলে দিই, আমরা বাইরে যাই, বাইরে গিয়ে বলি আমাদেরকে কি করবে বলো, কোথায় যেতে হবে বলো, যাচ্ছি, দরকার হলে আমাদের শেষ করে দাও, কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দাও, এই বলে ওদের পায়ে পড়ি, যদি দয়া হয় তাহলে বাচ্চাগুলো প্রাণে বাঁচবে। এই বলে কোনো রকমে বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে বুকে আদর করে, আর হয়তো কোনোদিন দেখতে পাবো না, বাচ্চাগুলোকে মাটিতে নামিয়ে রেখেছে। বাচ্চাগুলো কিছুতে কোল থেকে নামবে না, ওরাও বুঝতে পারছে না কি হচ্ছে। কোনো রকমে বাচ্চাগুলোকে কোল থেকে নামিয়ে আমি আর আমার বউ কাঁদতে কাঁদতে উঠে গিয়ে কাঁপা কাঁপা হাতে কোনো রকমের ছিটকিনিটা খুললাম, দরজাটা খুললাম, দেখলাম দরজার বাইরে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কমিউনিস্ট পার্টির ছেলেরা। আমার কাঁধে হাত রেখে বললো, চাচা আমরা আছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, যতদিন না সব ঠান্ডা হচ্ছে আমরা বাইরে পাহারা দিচ্ছি, কেউ আপনার গায়ে একটা আঙুল ছোঁয়াতে পারবে না, কোনো ভয় নেই। বলে ভদ্রলোক আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলছেন, তোমায় কি বলবো বাবা, ওই ডিসেম্বর মাসে ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে আমরা আমাদের পরিবার নিয়ে
ঘরের মধ্যে লেপ কম্বলের তলায় আছি, আর পার্টির ছেলেগুলো দিন নেই রাত নেই আকাশ থেকে হিম করছে ওই ঠান্ডার মধ্যে বেঞ্চি পেতে বস্তির বাইরে 7 দিন 10 দিন বসে থাকলো। আমরা বস্তির লোকেরা পালা করে বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে রুটি তরকারি করে নিয়ে গিয়ে জগে করে জল নিয়ে গিয়ে চা করে নিয়ে গিয়ে ছেলেগুলোকে দিয়ে আসতাম। আর যখনই আমাদেরকে দেখতো কমিউনিস্ট পার্টির ছেলেগুলো একদল হেসে বলতো কোনো ভয় নেই চাচা, আমরা আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। মমতা ব্যানার্জি ওইটা ছিল একটা পশ্চিমবাংলা, আর আপনি কোন পশ্চিমবাংলা বানিয়েছেন যেখানে ব্রিগেডের মাঠে একজন গরিব প্যাটিস বিক্রেতা রিয়াজুল প্যাটিস বিক্রি করতে গেছে, খাবার বিক্রি করতে গেছে, তাকে কতগুলো বিজেপির কুলাঙ্গার মারছে, তাকে কেন? তার অপরাধ কি? না, সে ব্রিগেডের মাঠে মানুষের কাছে নিজের ব্যবসার জিনিস বিক্রি করতে গেছে, মাটিতে ফেলে মেরে বুক ভুলিয়ে জয় শ্রীরাম বলতে বলতে বিজেপির লোকেরা বাড়ি চলে গেল। আজকে পর্যন্ত কেউ একটা গ্রেপ্তার হলো না। ক্ষমতা ছিল কারণ পশ্চিমবাংলায়। আজ যদি বাংলার মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু হতো, আজ যদি বাংলার মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য হতো, কারো বাবার ক্ষমতা ছিল একজন গরিব মানুষের গালে, একজন গরিব মানুষের শরীরে তার ধর্মের নামে আঘাত করার এই বাংলায়, আর তারপরে জেলের বাইরে থাকার কারো বাবার ক্ষমতা হতো না। তাই মানুষের কাছে আমরা বলছি, মানুষের কাছে আমরা আবেদন করছি, দেখুন আমরা 34 বছর আমরা বামপন্থীরা সরকার চালিয়েছি। আমাদের ভালো কি, আমাদের খারাপ কি, আমরা কি পেরেছি, আমরা কি পারিনি, আপনারা সবাই জানেন, আমাদের থেকে ভালো জানেন। আজকে যদি প্রশ্ন করা হয়, এই যে 34 বছর বামপন্থীরা সরকার চালানো, এই 34 বছরে পশ্চিমবাংলার স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নে বামপন্থী সরকারকে কত নম্বর দেবে? কেউ হয়তো উত্তরে বলবে বামফ্রন্টকে 170 দেবো, কেউ বলবে 180 দেবো, কেউ বলবে 130 দেবো, 20 দেবো, 5 দেবো, 0 দেবো, কোনো কাজ করতে পারেনি বামপন্থীরা, তাও বলতে পারে। যদি জিজ্ঞেস করা হয় এই 34 বছরে পশ্চিমবাংলায় কলকারখানা তৈরি করা, স্কুল কলেজ বানানো, এই প্রশ্নে বামফ্রন্টকে কত দেবে? 100। ওই কেউ আবার বলবে 60, 70, 80, কেউ বলবে 10, 15, 20, তাও বলতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছে, এই 34 বছরে যাতে পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারে, সেই পরিবেশকে বজায় রাখার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে 100 কত দেবে? আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে বামফ্রন্টকে 100 দেবো, একটা নম্বরকেও কাটতে পারবে না। বাংলার কি হিন্দু কি মুসলমান একজন মানুষ মুখে হাত দিয়ে বলতে পারবে না রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল আর আমার নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করার প্রশ্নে কখনো কোনো অসুবিধা হয়েছে? বাংলায় মসজিদ তৈরি করার জন্য কখনো কোনো তৃণমূল নেতাকে লাগেনি, আর বাংলায় গীতা পাঠ করার জন্য কোনোদিন কোনো বিজেপি নেতাকে লাগেনি। আমরা বামপন্থীরা সমস্ত মানুষের কাছে আমরা বলতে চাই, আমরা কারো ধর্মের শত্রু নই। আমাদের কাছে কোনো ধর্ম কোনো লড়াইয়ের বিষয় নয়, কোনো ধর্মের মানুষ আমাদের পর নয়, কোনো ধর্ম আমাদের পর নয়। আমরা এমন নয় যে আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি সব মানুষকে নাস্তিক হতে হবে। আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি সমস্ত মানুষকে পরমত সহিষ্ণু হতে হবে। সব মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্মকে ভালোবাসবেন, সমস্ত মানুষ তার নিজের ধর্মের বাইরেও অন্য ধর্মকে সম্মান করবেন। যদি বাংলার মাটিতে যিনি গীতা পাঠ করতে চান, যিনি মন্দিরে গিয়ে নামাজ পড়তে চান, যিনি গির্জায় গিয়ে প্রদীপ জ্বালতে চান, তার সেই গীতা পাঠ করা ইবাদত করার অধিকারকে আমরা বামপন্থীরা পাহারা দেব। কিন্তু কেউ যদি মনে করে এই বাংলার মাটিতে গীতা, কোরআন আর বাইবেলের পাতা ছিঁড়ে ওটাকে রাজনীতির পতাকা বানিয়ে ওড়াবে, তাকে এই বাংলার মাটিতে আমরা কবর দেব। এই কাজ করার জন্য আপনাদের সবার আমাদের সমর্থন চাই।